নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নাগারটিলায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি, কচুদরমে দিনমজুরের ঘর ছাই। মাঠে সোনালী ধান, আধুনিক পদ্ধতি ছাড়াই সফল প্রগতিশীল কৃষক। উদারবন্দে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, আকর্ষণ নাইট ক্রিকেট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার রাতে শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর নাগারটিলা বিআরটিএফ ক্যাম্পের পাশে মাল্টিপারপাস টিম্বার অ্যান্ড হার্ডওয়্যার নামের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মালিক মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাত 7:30 নাগাদ তিনি প্রতিষ্ঠানটি বন্ধ করেন। জরুরি কিছু কাজ সেরে তিনি রাত 12টা নাগাদ বাড়ি যান, কিন্তু তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। রাত 1:45 নাগাদ তার কাছে ফোন আসে প্রতিষ্ঠানে আগুন লেগেছে বলে। তখন তিনি ঘটনাস্থলে এসে দেখেন দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। ততক্ষণে তার ফার্নিচারের দোকানের কিছু সামগ্রী রক্ষা পেলেও হার্ডওয়্যারের দোকানে কোনো সামগ্রী রক্ষা করা যায়নি। আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনার বিষয়ে আব্দুল মালিক মজুমদার থানায় একটি মামলা দায়ের করে সঠিক তদন্ত করে সাহায্যের আবেদন জানিয়েছেন। সকালকে 7:30 দোকান বন্ধ করি আমরা গেছি, তারপরে এমনিও রানিং থাকে। আমি রানিংটা মোটামুটি 11:30-12টা অবধি গেছি, দোকান ঠিক আছে। আমি গিয়া ঘরে শুনছি গিয়া তো 12:45 বা 50 আমি খবর পাইলাম যে আগুন লাগি গেছে। তো আইয়া দেখি একদম ফায়ার ব্রিগেড অলরেডি আই গেছে, পুলিশ আই গেছে, এরা আইয়া করে। তো আমার নাম আব্দুল মালিক মজুমদার, কনকপুর পার্ট 1, আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস নিয়ার নাগারটিলা বিআরটিএফ ক্যাম্প এবং উত্তর কৃষ্ণপুর নাগারটিলা আমার মাল্টিপারপাস টিম্বার্স অ্যান্ড হার্ডওয়্যার্সের প্রোভাইডার আছে। এখানে হার্ডওয়্যার্স অ্যান্ড টিম্বার্স আছে, তো ম্যাক্সিমাম আমার হার্ডওয়্যার্সের 95% ধরেন হার্ডওয়্যার্সের আপনার আছে, বার্নিশ আইটেম আছে, ফিটিংস আছে, তারপরে পেইন্টস আছে, এগুলো আছে। লাগে এমন কিছু হয়েছে না, সবচেয়ে বেশি আমার হার্ডওয়্যার্সের এবার ক্রোড চলবে পার্টির সাফল্যে দিলে আমার কোপারেশন করালেই হই। আমার তো ম্যাক্সিমাম আমার তো এটা তো আমি প্রপারলি হইতে পারি না, এটা শর্ট সার্কিট হইতে পারে বা কীরকম হইতে পারে। পুলিশে অলরেডি এফআইআর করছে, পুলিশ এটা। পূর্ব সোনাইয়ের কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো এক দিন মজুরের বাসগৃহ। মঙ্গলবার রাতে কচুদরম প্রথম খণ্ডের বাসিন্দা ফজল আলী লস্করের পুত্র বক্তার উদ্দিন লস্করের বাড়িতে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিহা গ্রাস করে নেয় সম্পূর্ণ বাড়ি। এদিকে ঘরে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন ধরলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর ছড়িয়ে পড়াতেই পাড়া প্রতিবেশী সহ এলাকাবাসী এগিয়ে আসেন। জল, বালু ইত্যাদি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। কিছুই রক্ষা করা যায়নি। ঘরের সামান্য মজুত রাখা ধান, চাল, কাপড় চোপড় সহ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বক্তার উদ্দিন পরিবার নিয়ে নিঃস্ব হয়ে গেছেন, তাই এলাকাবাসী তাকে অতি সত্বর আর্থিক সাহায্য প্রদানের জন্য কাছাড়ে জেলা শাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করেন। মাঠে সোনালী ধান, খুশি কৃষকেরা। সোনাইয়ের বারেকনগর দ্বিতীয় খণ্ডের কৃষক বন্ধু হিফজুর রহমান বড়ুয়া জানালেন, এবার ধানের ফলন ভালো হয়েছে। যান্ত্রিক পদ্ধতিতে নয়, ধান কাস্তে হাতে নিয়ে মাঠে নামেন প্রগতিশীল কৃষক হিফজুর বড়ুয়া। কৃষিকার্যে কৃষকদের প্রেরণা দিয়ে তিনি বলেন, বাবা বারেক আলী বড়ুয়ার কাছ থেকে ধান খেতে শিক্ষা নিয়েছেন। আধুনিক পদ্ধতিতে না গিয়ে মহিষ দিয়ে হাল চাষ করে ক্ষেত করেন। ধান কাটা সহ সবকিছু নিজের হাতে করেন। এই পরম্পরা ধরে রাখবেন বলে তিনি উল্লেখ করেন। এখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি যে এটা কিনা বিদ্যুতিক শর্ট হয়ে এই করে আগুন লেগেছে। তো আজকে যে এই পরিবারে আগুন লেগেছে অত্যন্ত দুঃখজনক। এই পরিবারের একটি জিনিসও বাঁচানো সম্ভব হয়নি, পুরা ঘর জ্বলে, এই ঘরটি জ্বলে পুরা শেষ হয়ে গিয়েছে। তাই আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাছাড় জেলা শাসক আমার সোনাই সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই পরিবারের প্রতি ওনাদের সহানুভূতি করার জন্য। শরীর আর মাথার তোলা জ্বলিছে আর কি, জ্বলে সিলিন্ডার ফাটিয়া, এরপরে ইনভার্টার গেছে, কোনো জিনিস বাঁচছে না। গলায় ফাঁস লাগিয়ে নিজ গড়ে আত্মহত্যা যুবকের প্যারাঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সুলতান উদ্দিন লস্করের ছেলে হইবুল ইসলাম লস্কর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথে বেছে নেয়। সূত্রে জানা যায়, বেরেঙ্গা নতুন সড়কের বাসিন্দা হইবুল ইসলাম লস্কর মেহেরপুর আদাল বস্তি স্থিত শ্বশুরবাড়িতে বসবাস করত।
মঙ্গলবার স্ত্রীকে কি যেন নিয়ে আসার কথা বলে শ্বশুরবাড়ি থেকে চলে আসে বেরেঙ্গা নিজ বাড়িতে। পরদিন সকাল তার ভাতিজা ডাকতে গেলে দেখতে পায় গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। তারা চেঁচামেচি করে ফাঁস লাগার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের লোকজন জড়ো হন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিলচর পুলিশ ফাঁড়িতে। ঘণ্টা খানেকের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের কাজ সম্পন্ন করে বেরেঙ্গা নিজ বাড়িতে এনে ইসলাম নিয়ম নীতি মেনে কবরস্থ করা হয় তাকে। তবে সেটা হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত রিপোর্টের খবর সম্ভবত বেরিয়ে আসবে। বরাক থেকে 2 বিধায়কের মন্ত্রিত্ব তথা বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরির সিদ্ধান্তকে স্বাগত। দীর্ঘদিন ধরে ঝুলন্ত বরাকের সমস্যা সমাধানে আশু উদ্যোগ নেওয়া হোক বিডিএফ। মন্ত্রী সবার সাম্প্রতিক রদবদল এবং তাতে বরাকের 2 বিধায়ককে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বরাকের উন্নয়নে পৃথক বিভাগ তৈরির সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। একই সাথে সরকারকে বরাকের ঝুলন্ত বিভিন্ন জরুরি প্রকল্পের কাজ অবিলম্বে শেষ করার আহ্বান জানালো ফ্রন্টের কর্মকর্তারা। এক ভিডিও বার্তায় এই প্রসঙ্গে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন যে বরাকের নবনির্বাচিত মন্ত্রীদের তিনি অভিনন্দন জানাচ্ছেন এবং আশা প্রকাশ করছেন তাদের কার্যকালে বরাকের উন্নয়নে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন। কল্পার্ণব বলেন যে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে তারা দীর্ঘদিন ধরে বরাকের বঞ্চনা ও বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছে। যেহেতু বরাকের উন্নয়নে পৃথক বিভাগ তৈরি করা হচ্ছে তাই তারা আশা করছেন যে এতে বরাকের উন্নয়ন ত্বরান্বিত হবে, বরাকের নাগরিকদের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা পূরণ হবে। অবিলম্বে পূরণ হবে এটি আমরা আশা রাখছি। তার সাথে সাথে বিগত দিনে আমরা দেখতে পেয়েছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেগুলো মন্তব্য করছেন তাতে ঐক্য বিনষ্ট হচ্ছে বিভিন্ন সম্প্রদায় এবং ভাষাগোষ্ঠীর মধ্যে এবং এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে। আমাদের মনে রাখতে হবে আসাম বহু ভাষিক রাজ্য, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষ, জাতিগোষ্ঠীর মানুষ এখানে সহাবস্থান করছেন। সুতরাং যে কোনো একটি সম্প্রদায়কে কটাক্ষ করে, খাদ্যাভ্যাসকে কটাক্ষ করে, পোশাক পরিচ্ছদকে হীন প্রতিপন্ন করার চেষ্টা পরিলক্ষিত হচ্ছে, যা আদৌ কাম্য নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের খাদ্যাভ্যাস, পোশাক এবং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়েছে এবং আসামের মতো বহুভাষিক রাজ্যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষ আছেন। সেখানে কিভাবে একজন মুখ্যমন্ত্রী রাজ্যের 35% মানুষকে বহিরাগত সাজিয়ে সংস্কৃতির প্রতি এক ধরনের বিরূপ কটাক্ষ হীন প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছেন বছরের পর বছর, যা আদৌ কাম্য নয়। আমরা আগামী দিনে বরাক উপত্যকা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি যে এইসব মন্তব্য থেকে তিনি বিরত থাকুন এবং বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ভাষিক গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে যে বহুত্বের মধ্যে যে আসাম আছে, সেই বহুত্ববাদী আসামের কিভাবে বিকাশ করা যায় সেদিকে তিনি মনোনিবেশ করুন। শিলচর আশ্রম রোড 20 ফুটি অঞ্চলের চম্পা দাস নামের এক গৃহবধূর 5 দিন ধরে সন্ধানহীন। তার স্বামী কাজল দাস জানান 6 ডিসেম্বর শুক্রবার সকাল তিনি কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যান। কাজ শেষ করে আসার পর তিনি জানতে পারেন স্ত্রী চম্পা সকাল 9টার সময় ঘর থেকে বেরিয়ে যায় আর ঘরে ফিরেনি। পরিবারের লোকেরা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেন। পরে তিনি শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে গিয়ে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। শুক্রবারে 6 তারিখ আমি তো যাইতে পারলাম পয়সা না, খাওয়ার পয়সা না। আমি কইয়া গেছি তুমি ঘরে থাকিও, ডাক্তার লইয়া যাইমু আর আমি পয়সাটা লইয়া আর আপনি তুমি ঘরে থাকি। আর আয়া দেখি আমি তো 8টার সময় বাইরে যাই। ওখান মানে ওখানে পাইছো না? না ওখানে পাইছি না, আমি তো তোয়া তুই করছি পাইছি না। ওখান তো দেখছি আমার পুলিশের সাহায্য না ছাড়া তো আমার তো সাহায্য নিতে লাগে সব দিকে। নইলে তো এমনি কই থেকে কই গেছে এখন তো আমি কেমনে পাইমু? স্যার আমি গরিব মানুষ, আমি ডেলি গাড়ি দৌড়াইয়া যাই, আমার ক্ষমতা নাই। ডেলি গুদামও খামো যাই, ডেলি আনি। আমার অবস্থা দেখুন, আমার ঘরের অবস্থা দেখুন, আমি এইলা অবস্থা চলি। আর থানাত ন্যাশনাল থানাত হয় তারা কি থানায় পুলিশে কিতা কইছে? পুলিশে তো কইছে আমরা থানায় দিমু, রিপোর্ট করমু, জানাইমু। আত্মীয় স্বজনের বাড়ি কুজাকুজি করছিল? করছি। তারা কিতা কইছে? তারা কইছে নাই, কের বাসাত গেছে না। গেছে না? না, সবের নম্বর দিয়ে আমি ফোন করছি, কের বাসাত গেছে না। আমি কাটি করে ফোন করাইছি, না অন্য গেছে না। আমার বউরে কেউ দেখিয়ে থাকবো, আমার মোবাইল নাম্বার থাকবো, আমার লোক আপনারা যোগাযোগ করবেন।
গরিব মানুষ, আমি বহুত তদন্ত করতেছে, ফাইন না আপনার যদি ফাইন তা আমার একটু সাহায্য করবেন। উদারবন্দে মণিপুরী ব্রাহ্মণ মহাসভা কাছাড় জেলা কমিটির সৌজন্যে এবং উদারবন্দ মণিপুরী ব্রাহ্মণ মহাসভার অঞ্চল সমিতির ব্যবস্থাপনায় গীতা জয়ন্তী উৎসব সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমে উদযাপন করা হয়। বুধবার সকাল 8টায় সূর্যকুমার শর্মার শ্রীহরি মণ্ডপে সপ্তসীতা গীতা নামের অনুষ্ঠানের সূচনা করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ সূর্যকুমার শর্মা জানান, 3 বছর ধরে মণিপুরী ব্রাহ্মণ মহাসভা উদ্যোগে গীতা জয়ন্তী উৎসব তারা পালন করে আসছেন। এইবার প্রথম গীতা জয়ন্তী উপলক্ষে মণিপুরী ব্রাহ্মণ মহাসভা উদারবন্দে আয়োজন করার সিদ্ধান্ত নেন মণিপুরী মহাসভার কাছাড় জেলা কমিটি। আজকে আমাদের মণিপুরী ব্রাহ্মণ মহাসভা কাছাড় জেলা সৌজন্যে এবং উদারবন এই মহাসভার অঞ্চল সমিতির ব্যবস্থাপনায় আমাদের উদারবন সূর্যকুমার শর্মা শ্রীহরি মণ্ডপে গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলছে। গত 3 বছর ধরে এই মণিপুরী ব্রাহ্মণ মহাসভা গীতা জয়ন্তী উৎসবটি রীতিমতো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করে আসছে। সেটার অনুকরণে এবার উদারবন্দে এই অনুষ্ঠান হচ্ছে। গীতা জয়ন্তী আমরা সনাতনী পরম্পরা, হিন্দু ধর্মে যারা বিশ্বাসী আমরা সবাই জানি, গীতা জয়ন্তী মানে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা অন্তর্ভুক্ত, তার মধ্যেই থাকা আমাদের এই গীতা জয়ন্তী পালন করা হয়। তো এর মধ্যে আমাদের প্রতি বছর আমাদের বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের শুক্লা পক্ষের মোক্ষদা একাদশী তিথিতে এই গীতা জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তো এবার আমরা আজকে এই অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের এই তিথি মোক্ষদা একাদশী তিথিতে আমরা এই গীতা জয়ন্তী উৎসবটি পালন করছি। এটা মহাভারতের যুদ্ধে, আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ দুই পক্ষের যখন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয় কুরুক্ষেত্রে। গ্যালাক্সি ক্লাব ও উদারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ট্রাস্টের উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বুধবার কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার রূপরেখা তুলে ধরেন। কমিটির কর্মকর্তারা জানান, বিগত 2 বছর থেকে উদারবন্দ গ্যালাক্সি ক্লাব ও কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছে। এবার তাদের 3য় বছর। এবারে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে আগামী 16 ডিসেম্বর, শেষ হবে 25 ডিসেম্বর। এবারে বিশেষ আকর্ষণ থাকছে 7-a-side নাইট ক্রিকেট টুর্নামেন্ট। এছাড়া বিভিন্ন গ্রুপে ব্যাডমিন্টন, ক্যারাম, লুডু, দাবা ও দৌড় প্রতিযোগিতাও থাকবে। উইন্টার স্পোর্টস কম্পিটিশন 2024 এবার আয়োজন চলছে। এটা এবার 3 বছরে পা দিল, 3য় বছরে পা দিল। গত 2 বছর আমরা খুব সাফল্যের সাথে আয়োজন করেছিলাম। এবার আমরা 3য় বছরে এটাকে আয়োজন করতে চলেছি। এবছরের মুখ্য আকর্ষণ, প্রধান আকর্ষণ হলো আমাদের নাইট ক্রিকেট টুর্নামেন্ট। সায়ন যা বলেছে, বাকি খেলাগুলো রয়েছে এর মধ্যে, এটা হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ এবারের। কারণ এবার আমরা এটা প্রথমবারের মতো আমরা নাইট ক্রিকেটটা আয়োজন করছি। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা বরাক উপত্যকার যারা ক্রীড়াপ্রেমীরা আছেন, যে প্লেয়ার্সরা আছেন, বিভিন্ন জেলায় যারা আছেন, তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি গ্যালাক্সি ক্লাব এবং কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটি ট্রাস্টের আয়োজনে আমাদের এই উইন্টার স্পোর্টস কম্পিটিশন 2024-এ এসে অংশগ্রহণ করতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এছাড়া আমরা আগামী দিনে আমাদের এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে আগামী দিনে আমরা শিলচর ডিভিশনেও আমরা আমাদের ক্লাব থেকে অংশগ্রহণ করব এবং তারই প্রস্তুতি স্বরূপ এটা আমরা দেখছি। আমরা বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব জেলা স্তরের গোটা বরাক উপত্যকার সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে।
ধন্যবাদ আমাদের এই আয়োজনে সহায়তা করার। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। নাগাটিলায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি, কচুদরমে দিনমজুরের ঘর ছাই। মাঠে সোনালী ধান, আধুনিক পদ্ধতি ছাড়াই সফল প্রগতিশীল কৃষক। উদারবন্দী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, আকর্ষণ নাইট ক্রিকেট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।